সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের টি-20 বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন বেলামে ব্যাটে বলে বিশ্বকাপে পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, এসএসআরএম স্টিল ও এজিএন টেলিকম। আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব। কথা বলবো আগামীকালকে ফাইনাল নিয়ে। স্টুডিওতে আমার সাথে আছেন বাংলাদেশের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত এবং এমন একজন গুণী মানুষ আমার সাথে আজকে আড্ডা দিবেন যিনি একাধারে অভিনেতা, পরিচালক এবং গায়ক। এছাড়া তিনি একজন সাবেক সাংবাদিক এবং সামরিক কর্মকর্তা। দুঃখিত, পরিচালকের দায়িত্বটা তিনি পালন করেননি। আমার সাথে আছেন হাসান মাসুদ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের শোতে। কথা বলবো ক্রিকেট বিশ্বকাপ নিয়ে। দেখতে দেখতে একদম শেষ দিকের পর্যায়ে চলে এসেছে ক্রিকেট বিশ্বকাপটা, টি-20 এবারের বিশ্বকাপটা। শুরুতে যাবো হাসিবুল হোসেন শান্ত, আপনার কাছে। ইন্ডিয়া 10 বছর পরে ফাইনালে চলে আসলো এবং প্রথমবারের মতো ফাইনাল খেলতে যাচ্ছে সাউথ আফ্রিকা। কেমন হতে যাচ্ছে ম্যাচটা? হবে আসলে ডিপেন্ড করবে, আমার কাছে যেটা মনে হয় উইকেটটা কীভাবে হবে। উইকেটটা কি আপনার স্লো টাইপের উইকেট হবে না ইভেন উইকেট হবে, এটার উপর আমার মনে হয় যে খেলার ডিসিশনটা হবে। যদি ইভেন উইকেট হয় খেলা খুবই কম্পিটিশন হবে, বিকজ ইন্ডিয়ান ব্যাটাররাও ভালো ব্যাটিং করছেন, সাউথ আফ্রিকার ব্যাটাররাও ভালো ব্যাটিং করছেন। ক্যাপ্টেন, দুই দলের ক্যাপ্টেন খুব চালাক চতুর, তারা বোলিং চেঞ্জ খুব সুন্দর এবং বোলিং স্কোয়াডটা দুই দলেরই কিন্তু স্ট্রং আছে। খুবই স্ট্রং। এটা ডিপেন্ড করবে, এখন যদি উইকেট একটু স্লো টাইপের হয় তাহলে সাউথ আফ্রিকার জন্য ব্যাক পেতে হবে। একদমই তাই। হাসান মাসুদ, আপনার কাছে যাব। এবারে বিশ্বকাপে আসলে কেমন ম্যাচ দেখেছেন, কেমন লেগেছে এবারে বিশ্বকাপের আয়োজনটা? কারণ যুক্তরাষ্ট্রে প্রথমবার মতো আইসিসি একটা বিশ্বকাপ আয়োজন করেছে, ওয়েস্ট ইন্ডিজেও হয়েছে, দুটো দেশ মিলিয়ে এবারে বিশ্বকাপ। কেমন লেগেছে এবারে আয়োজন? ওয়েল, আমি টি-20 ক্রিকেট খুব একটা দেখি না। আচ্ছা। কারণ এটা আমার কাছে ক্রিকেট মানে ভেরি শর্ট ফরম্যাট মনে হয়। আচ্ছা, হ্যাঁ, কারণ ওয়ানডে পর্যন্ত ঠিক আছে। আমি মূলত টেস্ট ক্রিকেট এবং ওয়ানডের জন্য বাংলাদেশ টিমের সাথে অনেক দেশ ঘুরেছি। তো যেমন বিখ্যাত ক্যারিবিয়ান কমেন্টেটর মাইকেল হোল্ডিং এক সময়কার ফাস্ট বোলার ছিল, তাকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনি টি-20 ক্রিকেট নিয়ে কমেন্ট্রি করেন না কেন টি-20তে। সে বলেছেন আমি ক্রিকেট কমেন্টেটর এবং আমি ক্রিকেট কমেন্ট্রি করি, যেটা হচ্ছে কি টেস্ট থেকে ওয়ানডে পর্যন্ত ঠিক ছিল, টি-20তে এসে সেটাকে আহত হয়ে গেল, মানে ওইরকম আর কি অনেকটা। তাহলে কি ম্যাচ একদমই দেখা হয়নি? একদম দেখা হয়নি বললে ভুল হবে। একটা ম্যাচ খুব আশা নিয়ে দেখতে বসেছিলাম ভোরবেলা, ওই যে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচটা, সুপার 8-এর লাস্ট ম্যাচটা বাংলাদেশের। কিন্তু সেখানেও যা দেখলাম, তারপরে তো আমার তো মনে হচ্ছে যে বাংলাদেশ এখনো আন্তর্জাতিক টি-20 খেলার মতো একটা টিম হয়ে ওঠে নাই। তাহলে আমরা যেটা বলছেন নিহত হয়ে গিয়েছে, আমরা আসলে নিহত পর্যায়ে যাইনি শান্ত ভাই, যেটা হাসান মাসুদ ভাই বলছেন নাকি? ক্রিকেটের সৌন্দর্য মানে টেস্টে কিন্তু সবচেয়ে মজার খেলা টেস্ট। ক্ষণে ক্ষণে অনেক চেঞ্জ হয়, যেটা যারা আসলে হাসান ভাই যেটা বললেন যে টেস্টের আসলে অন্যরকম মজা। ওয়ানডেও ঠিক আছে, টি-20টা আসলে খেলার পুরো সৌন্দর্যটা আমার কাছেও লাগে যে নষ্ট। মানে ক্রিকেট কিন্তু একটা আর্ট। জি। তো সত্যি কথা বলতে গেলে টি-20তে আপনারা এখন যদি দেখেন অনেক শক্তি লাগে, বিভিন্ন রকমের শটস, যেগুলো পাওয়ার হিটিং এর উপর আসলে বেস করে 120 বলের খেলা। অনেক ব্যাটসম্যান যারা আছেন ক্লাসিক ব্যাটসম্যান, দেখা যায় যে এইগুলোর কারণে অনেক সময় টিমে আসতেও পারছেন না এই শর্টসের কারণে। এটা কি মনে হয় কি আসলে আরো তো কথা হচ্ছে যে 20 ওভার্স থেকে এটা 10 ওভার্সে নিয়ে আসবে আইসিসি, এমন একটা পরিকল্পনা আছে? মানে সময়টাকে কমিয়ে আনার জন্য কি আমিরাতের দিকে কিছু কিছু দেশে চলছে, লিগ তারা শুরু করেছে। জি, কিন্তু ওটা তো আরো মানে কি বলবো আমি, মানে সেটা আরো শর্ট ফরম্যাট। আসলে এখন মানে চিন্তাধারাটা কি ঠিক এরকম যে আইসিসি চাইছে যে প্রতিযোগিতাটা কি আসলে অন্য ফরম্যাটে, তাহলে সৌন্দর্যটা হারিয়ে যাচ্ছে? অবশ্যই হারিয়ে যাচ্ছে। কারণ শান্ত যে কথাটা বললো যে টেস্ট ক্রিকেটে আপনার মুহূর্তে 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 কিন্তু আপনার মেজাজটা বদলায়। জি, হ্যাঁ, কখন কিভাবে খেলতে হবে, এবং সবচেয়ে যেটাই হচ্ছে যে বোলার একটা স্বাধীনতা পায় তার ইচ্ছা মতো ফিল্ডিংটা সাজানোর, এবং সে সেইভাবে বলটা করে। হয়তো প্রত্যেকটা বলে সে সাকসেসফুল হয় না, কিন্তু বোলার কিন্তু তার ইসের মতো
মানে নিজের ইচ্ছা মতো একটা ফিল্ডিং সাজাবার একটা স্বাধীনতা পায়, যেটা ওয়ানডেতেও আপনার প্রথম 10 ওভারে পায় না, ওই যে পাওয়ার প্লে। তারপরে টি-20তে প্রথম 6 ওভার পায় না পাওয়ার প্লে, মানে 30 ইয়ার্ড সার্কেলের বাইরে মাত্র 2 জন ফিল্ডার থাকে। তো এটাতে কিছু করার থাকে না, ইটস টোটালি এ ব্যাটসম্যান গেম। আর আরেকটা জিনিস হচ্ছে যে কি বলবো আমি, যে আপনি একটু আগে আগামীকালকের ফাইনালের কথা বলছিলেন, সেখানে কিন্তু দুই দলই ব্যালেন্সড, একই রকম টিম। হ্যাঁ, দুই দলেরই ব্যাটার আছে, বোলার আছে, সব কিছুই আছে। তো এখানে আমি বলবো যে একটা ফাইনাল তো একটা ক্রাঞ্চ ম্যাচ। জি হ্যাঁ, যে এটা লড়াইটা হাড্ডাহাড্ডি না হলে আসলে মজা নেই। ম্যাচটাতে সবসময় একটা মানে বেসিক যে রুলটা হচ্ছে যে উইন টস ব্যাট ফার্স্ট। আচ্ছা, হ্যাঁ, এটা এখন টস ফ্যাক্টর, এই টসটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর হবে কালকে এই ফাইনালে, বিকজ যেই দল আগে টসে জিতে ব্যাটিং নিবে তারা যদি 150 করে অপোনেন্টের জন্য ওইটা কিন্তু একটা প্রেশার হয়ে যাবে যে আমাকে 150 রান করতে হবে, যে মাথার ভিতরে এটা যে ঢুকে যাবে এইটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর। আচ্ছা, তো সেজন্য বলছি যে টস একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াবে। তবে আমরা গতকালের ম্যাচটা নিয়ে একটু কথা বলবো। 10 বছর পরে ইন্ডিয়া তারা ফাইনালে পৌঁছেছে, সেই ইংল্যান্ডকে হারিয়ে গত 2 বছর আগের যে আমি বলবো প্রতিশোধটা তারা নিতে পেরেছে। আমরা সেই ম্যাচের স্কোর কার্ডটা একটু দেখে নেব। ইন্ডিয়া তারা শুরুতে ব্যাট করেছে, ইংল্যান্ড টস জিতে ইন্ডিয়াকে প্রথমে ব্যাট করতে শর্মা 57 রান করেছেন 39 বলে, সূর্য কুমার যাদব 47 করেছেন, হার্দিক পান্ডিয়া 23 করেছেন, ক্রিস জর্ডান 3টি উইকেট নিয়েছিলেন, আদিল রশিদ 1টি, জোফরা আর্চার 1টি। জবাবে 16 ওভার 4 বল খেলে 103 রানে অল আউট হয়ে গিয়েছে ইংল্যান্ড। হ্যারি ব্রুক 25 করতে পেরেছেন সর্বোচ্চ, জশ বাটলার 23, জোফরা আর্চার 21, কুলদীপ যাদব 3টি উইকেট নিয়েছেন, আকসার প্যাটেল 3টি উইকেট নিয়েছেন, জাসপ্রীত বুমরা 2টি উইকেট নিয়েছেন। আর হাসান মাসুদ ভাই বলছিলেন, শান্ত ভাই, যে টি-20টা আসলে ব্যাটারদের খেলা। আমরা কিন্তু গত 8টি আসর যদি দেখি টি-20 বিশ্বকাপের, আসলে তাই হয়েছে। কিন্তু এবার এসে শুরু থেকে কিন্তু মনে হচ্ছিল এবার একটা বোলারদের হতে যাচ্ছে বিশ্বকাপটা। আবার ওয়েস্ট ইন্ডিজে এসে কিছুটা ব্যালেন্স হয়েছে, মানে টি-20 কিছুটা কি চেঞ্জ করছে আইসিসি পলিসি? টি-20 যদি কথা বলেন তাহলে আসলে এবারের ওয়ার্ল্ড কাপের উইকেটগুলি ব্যাটিং বলেন বোলিং বলেন দুইটি ক্ষেত্রেই অনেক জায়গায় সাপোর্টেড ছিল না। কোনো জায়গায় ছিল বল আনইভেন বাউন্স করছিল, কোনো জায়গায় বল স্পিন বেশি করছিল। বাট একদম যেটা আমরা সবসময় টি-20 দেখে আসি, ফ্ল্যাট উইকেট, যেখানে রান হয়, রানের জন্য খেলা, সেটা কিন্তু আমরা এবার উইকেটটা কিন্তু আমরা এবার পাইনি। যেমন গতকাল সেমিফাইনালে ইন্ডিয়া কিন্তু প্রথমে ব্যাটিং করতে কিন্তু একটু সমস্যা হচ্ছিল, কিন্তু রোহিত শর্মা তারা মানে আসলে যে ফর্মে আছেন গত 2 মাস ধরে, আমার মনে হয় যে ওদের যে আইপিএল এ যে ধরনের উইকেটে বিভিন্ন ওরা ওদের ইয়েতে খেলে উইকেটে বিভিন্ন উইকেটে খেলে তারা তাদের অনেকটা বেশি স্লো উইকেট বলেন আর একটু ফাস্ট উইকেট বলেন, অ্যাডজাস্টমেন্টটা তারা খুব তাড়াতাড়ি করে। ইংল্যান্ড বোকামি করেছে যে তারা আগে ফিলিং নিয়ে নিচ্ছে, এটা একটা বুকিং। আর 2 নম্বর হচ্ছে তারা বৃষ্টির কারণে কি, বৃষ্টির কারণে আসলে বৃষ্টি হলে যাই হোক, আপনি যদি আগে ব্যাটিং করতেন যে স্কোরটাই হয়তো সেটা একটা প্রেসার হইতো, এবং যদি খেলাটা কার্টেলড হয়ে যেত, ডাকওয়ার্থ লুইসে যাইতো, তাহলে আরো প্রেসার বেড়ে যেত ইন্ডিয়ার উপরে। তো সেই দিক থেকে আমি বলবো যে জশ বাটলার টসে জিতে হি শুডন্ট হ্যাভ টেকেন ফিল্ডিং, হি শুড হ্যাভ ব্যাটেড। এবং ব্যাটিংয়ে যদি দেখেন, ওরা কিন্তু উইকেটটা ওরা দেখলো যে উইকেটটা একটু ফার্স্টের দিকে অ্যাডজাস্ট হওয়া একটু মানে ডিফিকাল্ট, সেক্ষেত্রে কিন্তু তারা ওইভাবে খেলেনি, তারা চার্জ করে খেলতে যেয়ে সবাই অল্প রান করে। যেটা আসলে ভারতের পুরো বিশ্বকাপ জুড়ে যেটা নিয়ে আলোচনা হচ্ছে, বিরাট কোহলির ফর্ম। তিনি কিন্তু আসলে আইপিএলে যেভাবে খেলে এসেছিলেন, তার যে প্রস্তুতিটা নিয়ে তিনি মনে হচ্ছিল যে এবারে বিশ্বকাপে এসে একদম ফাটিয়ে দেবেন। বিরাট কোহলি কিন্তু এখন পর্যন্ত একটা ম্যাচেও ওভাবে ক্লিক করতে পারেননি। মানে বিরাট কোহলি হিউম্যান, মানুষ, মেশিন না, খারাপ করতেই পারে। আমার যেটা প্রশ্ন ছিল, মানে ফাইনালে কি বিরাট কোহলির একটা চমক দেখতে পারবো নাকি আমরা? টি-20তে আসলে যদি আপনি যখন মানে অফ ফর্মে থাকবেন, টি-20তে ফর্মে আসাটা ভেরি ডিফিকাল্ট, বিকজ 120 বলের খেলা, আপনার স্ট্রাইক রেট অনেক হাই রাখতে হয়,
রান করতে হয়, আপনি যে একটু সেটেল হবেন ওই সময়টাও নাই। আর যদি বলতে হয় শান্ত ভাই, ভারত আসলে যদি দেখি এই বছরের গত যে 3টি আইসিসি ফরম্যাটের যে ওয়ার্ল্ড কাপ আছে সবগুলোরই ফাইনাল খেলেছে। এবছর তার টি20 বিশ্বকাপের ফাইনালেও উঠেছে। আমরা একটু সাউথ আফ্রিকার আলোচনার দিকেও যাব। সাউথ আফ্রিকা 5বার সেমিফাইনাল খেলে কিন্তু তারা এবার প্রথমবারের মতো ফাইনাল খেলতে যাচ্ছে। তাদের জন্য আসলে কোন জায়গাটা আমাদের সামনে চলে এসেছে, কবে কবে তারা আসলে সেমিফাইনাল খেলেছিল। 2015-তে সিডনিতে ওয়ানডে বিশ্বকাপে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ছিল, সেখানে তারা 19 রানে হেরেছে। তারপর 14-তে এর আগে বাংলাদেশে যেটা হয়েছিল টি20 বিশ্বকাপ, ভারতের বিপক্ষে 7 উইকেটে হেরেছে। তার আগে 2009-এ পাকিস্তানের সাথে হেরেছে, 2007-এ অস্ট্রেলিয়ার সাথে, 99-এ, এরপর 92-এ। এতগুলো সেমিফাইনালের হারের পরে এই চোকার্স তকমা থেকে তারা আসলে মুক্তি পেল, প্রথমবারের মতো ফাইনাল খেললো। সাউথ আফ্রিকার জন্য কতটা অভিজ্ঞতার দিক থেকে তারা কি একটু পিছিয়ে যাবে, নাকি এই ভালোবাসার জায়গাটায়, এই একাগ্রতার জায়গাটা তারা প্রমাণ করে ফেলতে পারবে? আমার মনে হয় যে ওরা একটু নার্ভাস থাকবে, যদিও দুইটা দলই কিন্তু এখন পর্যন্ত একটা ম্যাচও হারেনি, তো দুইটা দলই অপরাজিত, কিন্তু তারপরেও সাউথ আফ্রিকা একটু নার্ভাস থাকবে। ওই একটা জিনিস মাইন্ডসেট মাথার ভিতর থাকবে যে তারা কখনো কোনো ফাইনাল জেতে নাই। বিশেষ করে এখানে 99-এর বিশ্বকাপটা আসে নাই, যেখানে আপনার ওই ডাকওয়ার্থ লুইস প্রথম চালু হলো এবং একটা সময় 1 বলে 23 রান না কত করতে হবে, এবং কেপলার ওয়েসেলস তো রীতিমতোভাবে কেঁদেই ফেললো। তো তখনকার ক্যাপ্টেন ছিল আর কি, ছিলেন যিনি, তো হ্যাঁ। তারপরে এই 99-এর ওয়ার্ল্ড কাপে আমরা যদি দেখি, অস্ট্রেলিয়ার কাছে স্টিভ ওয়ার ক্যাচটা ছেড়ে দিল, ছেলেটার নামটা যেন কি আমি ভুলে গেলাম, একটু কালার ছেলেটা, ওই ক্যাচটা ছেড়ে দিল, তখন কিন্তু স্টিভ ওয়ার বলেছিল ইউ জাস্ট ড্রপ দি ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেমিফাইনালে। জি জি। তো এবং ইভেনচুয়ালি অস্ট্রেলিয়া ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ আর কি। তো সেই সমস্ত দিকে এগুলো সব ওদের মাথায় থাকবে। আবার এগুলো যদি ঝেড়ে ওরা খেলে তাহলে, এবং উইন টস ব্যাট ফার্স্ট করে, আমার মনে হয় দে হ্যাভ এ চান্স, ভেরি গুড চান্স। শান্ত ভাই? আমার কাছে মনে হয় যে লাকটা ফেভার, যদি মানে লাকটা কিন্তু ওদের দিকে ফেভার করছে। বিকজ আপনি যদি দেখেন নেপাল এবং বাংলাদেশ দুটো দলের সাথে তারা যেভাবে জিতেছে, সাধারণত ওরা চোকারের কারণে কিন্তু এগুলো ম্যাচ হেরে যায়, সেই জায়গা থেকে কিন্তু ওরা বেরিয়ে আসছে। নেপালের সাথে তো একদম 1 রানে, তো ওই সব থেকে চিন্তা করলে আমার মনে হয় যে লাকটা যদি ওদের ফেভারে থাকে আর উইকেটটা যদি ইভেন থাকে তাহলে অবশ্যই, বিকজ সাউথ আফ্রিকার বোলিং, পেস বোলিং অ্যাটাক কিন্তু চমৎকার, সেখানে ইন্ডিয়া কিন্তু একটু হলেও তাদের চিন্তা করতে হবে। স্পিনেও কিন্তু সামসি ভালো বোলিং করছে, দুটো চমৎকার বোলিং করেছে ওদের। হ্যাঁ, ইন্ডিয়ার স্পিনও ভালো করছে, বাট উইকেটের উপর ডিপেন্ড করবে যে কি ধরনের, আমি বারবার একই কথা বলি যে উইকেটের উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করবে। কালকের ম্যাচ নিয়ে আসলে অনেক গল্প হবে, আমি নিশ্চিত আগামীকালও আমাদের কথা বলার অনেক সময় আমরা পাবো। এবারের বিশ্বকাপটা নিয়ে যদি একটু কথা বলি, যে শুরু থেকে 20টা দলের অংশগ্রহণে এবারের বিশ্বকাপ আইসিসি আয়োজন করেছে। উগান্ডার মতো দেশ প্রথমবারের মতো খেলতে এলো। নিউ ইয়র্কে তারা নতুন একটা স্টেডিয়াম তৈরি করলো শুধুমাত্র বিশ্বকাপ আয়োজনের জন্য। মানে এবারের যে অন্য ধরনের একটা বিশ্বকাপ তারা আয়োজন করছে, মানে কেমন লাগলো? আপনি যে নিউ ইয়র্কের লং আইল্যান্ডের যে স্টেডিয়ামটার কথা বললেন, সেটা কিন্তু একটা পার্ক, জি 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 জি, এবং পার্ক ছিল, এবং সবচেয়ে বড় ব্যাপার ভেঙেও ফেলেছে তারা। ওখানে যে স্ট্যান্ডস গুলো আপনি দেখেছেন, তারপরে যে বিল্ডিং গুলো দেখেছেন, সব কিন্তু অস্থায়ীভাবে গাড়িতে করে লাগিয়ে, চাকা দিয়ে করে লাগিয়ে, আবার এখন কিন্তু আগের যেমন ছিল সেরকম হয়ে গিয়েছে। জি, তো এই সামনে ওরা ওয়ার্ল্ড কাপ, ফুটবল ওয়ার্ল্ড কাপও হোস্ট করবে, এবং ওরা এখন অনেকগুলো ডোম বানাচ্ছে, এশিয়া স্টেডিয়াম বানাচ্ছে। তো মানে আমেরিকাকে আসলে আইসিসি প্রমোট করতে চাচ্ছে, খেলাতে ইনভলভ করতে চাচ্ছে আর কি। এটাই হচ্ছে এটার কারণ। তা না হলে আমেরিকার কোনো যোগ্যতা নাই একটা ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপের, সেটা যে ফরম্যাটই হোক, আগের ঐতিহ্য যদি দেখি আমরা, ওভাবে কিন্তু একদমই ইনভলভ না। আমরা এবারে বিশ্বকাপ নিয়ে আরো অনেক বেশি আলোচনা করব, কিন্তু একটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, বেলামে ব্যাটে বলে বিশ্বকাপে আজকের এই আয়োজনে
একটুখানি বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি কিছুক্ষণ পরে। ওয়েলকাম ব্যাক টু বেলমে ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার বাই যমুনা ইলেকট্রনিক্স, SSRM স্টিল ও এজিএন টেলিকম। আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব। আমার সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ দলের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত এবং সাবেক সাংবাদিক এবং অভিনেতা হাসান মাসুদ। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কথা হচ্ছিল এবারের বিশ্বকাপ নিয়ে। ব্যাটে বলে বিশ্ব কাপাকাপি করে অলমোস্ট শেষের দিকে আমরা চলে এসেছি, কিন্তু এই ব্যাট বলের খেলাটাতে আমরা এবার দেখে নেব যে কত বেশি চার মেরেছেন, কে বেশি চার ছক্কা মেরেছেন, কার উইকেট আসলে সব থেকে বেশি। আমরা যদি দেখি, আমরা হায়েস্ট রান স্কোরার এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত রহমানুল্লাহ গুরবাজ আফগানিস্তানের 8 ম্যাচে উনি 281 রান করেছেন। ট্রাভিস হেড অস্ট্রেলিয়ার 7 ম্যাচে 255 রান করেছেন। রোহিত শর্মা আছেন 7 ম্যাচে তিনি 248 রান করেছেন। ইব্রাহিম জাদরান তিনি আফগানিস্তানের 8 ম্যাচে 231 রান করেছেন। নিকোলাস পুরান ওয়েস্ট ইন্ডিজ থেকে 7 ম্যাচে করেছেন 228 রান। অ্যান্ড্রিস গোলস ইউএস এর খেলোয়াড়, তিনি 6 ম্যাচে করেছেন 219 রান। আর শান্ত ভাই, আসলে বিশ্বকাপ নিয়ে কথা হলে এবার যেই দলটার কথা না বললেই না, আফগানিস্তান। তারা আপনি সর্বোচ্চ রান সংগ্রাহকের দিকে তাকান কিংবা সর্বোচ্চ উইকেট টেকারের দিকে তাকান, তাদের যে এবারের বিশ্বকাপের জার্নিটা, সেটা কিভাবে বিবেচনা করবেন? না, তাদের বিশ্বকাপ ওরা বিকজ সেমিফাইনালে যাওয়া মানে যাওয়ার কারণ হচ্ছে, আমি মনে করি যে গুলবাজের ওদের ওপেনিং পার্টনারশিপের যেই খেলা ওনারা খেলেছেন। আপনি যদি দেখেন ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকায় যখন তারা অপারেশনের ব্যাটাররা রান করতে পারেনি, সেই খেলা কিন্তু তারা হেরে গিয়েছে। তো ওরা প্রথম দিকে ভালো খেলার কারণে কিন্তু হাইস্ট রানও করেছে, তারা টিমও জিতেছে। ম্যাচে কিন্তু আমরা দেখেছি ওপেনিং পার্টনারশিপে 100 বেশি তারা, মানে মিডল অর্ডারটা কিন্তু ওদিক দিয়ে যদি চিন্তা করেন, আফগানিস্তান মিডল অর্ডার ওইভাবে সাকসেস হতে পারেনি। বাট ওয়ান ডাউন ওপেনিং এন্ড নাম্বার 3 ব্যাটসম্যানের কারণেই কিন্তু তারা এত ভালো, আর বোলিংটা খুব ভালো সাপোর্ট দিয়েছে। ওরা অনেক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেন, তো সেদিক দিয়ে তাদের অভিজ্ঞতাও ছিল। আর ওরা ফিজিক্যালি অনেক স্ট্রং এবং মেন্টালি ওরা মানে ভালো খেলে কিন্তু এসেছেন। বাট পুরোটাই মনে হয় টিম এফর্টটার কারণে কিন্তু তারা, যেটা আমি বলছি, দুজন যদি ওপেনিং এ দুজন যদি ফেল হন সেদিন তারা দাঁড়াতে পারেন নাই। ওরা যে ওদের মানে অ্যাডভান্টেজটা ছিল যে প্রতিদিনই তারা পার্টনারশিপ, একটা ভালো পার্টনারশিপ। আপনি দেখেন হায়েস্ট পার্টনারশিপ কিন্তু আফগানিস্তানে 2 ব্যাটসম্যানই করেছেন, 3টা-4টা খেলে ভালো পার্টনারশিপ দিয়েছেন। সো সেদিক দিয়ে চিন্তা করলে ওরা ভালো খেলার কারণেই সেমিফাইনাল পর্যন্ত এসেছেন। একদমই তাই। হাসান মাসুদ ভাই বলছিলেন যে তিনি আসলে একটা খেলাই দেখেছিলেন, সেটা হচ্ছে সুপার 8-এর শেষ ম্যাচটা, বাংলাদেশ আর আফগানিস্তানের খেলাটা। আমরা যারা ক্রিকেট দর্শক, একদমই সাধারণ দর্শক যারা, বাংলাদেশ দীর্ঘদিন ধরে খেলছে, আফগানিস্তান কিন্তু তার থেকে কম সময় ধরে খেলছে। আফগানিস্তান যদি এরকম টিম এফোর্ট দিয়ে তারা সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে, মানে দর্শক হিসেবে কেন মনে হয় বাংলাদেশ আসলে কেন পারে না, আমরা কেন পারি না? সাহস নাই, এক কথায় উত্তর, সাহস নাই। আচ্ছা, আফগানদের যে সাহসটা আছে, আমাদের সেই সাহসটা নাই। শুধুমাত্র সাহসের কারণে কি, এবং যোগ্যতার দিক থেকে তাহলে মনে হয় যোগ্যতা আমরা এগিয়ে আছি? যোগ্যতা তো আমাদের আরো বেশি। যোগ্যতার কথা যদি বলেন, অভিজ্ঞতার কথা যদি বলেন, সেখানে তো আমরা অনেক বেশি এগিয়ে আছি, কিন্তু আমাদের সাহস নাই। তাহলে আগামী বিশ্বকাপ, জি বিলিফটা নাই, আমরা পারবো, কিংবা আমাদের আসলে সুপার 8 পর্যন্তই লক্ষ্য ছিল, গত বিশ্বকাপ থেকে ভালো খেলার লক্ষ্য ছিল, মানে টার্গেট ফুলফিলড, এরপরেই আমরা এর জন্য আর খেলি নাই, মানে এরকম কি টার্গেট ফুলফিল করলেন আপনি? গত বিশ্বকাপ থেকে আমরা ভালো খেলবো, আমাদের মূল টার্গেটটা ছিল। গত বিশ্বকাপে তো আমি মানে আজকের পত্রিকা নামে একটা পত্রিকা আছে, ওখানে আমি কলাম লিখেছিলাম। আমার ফার্স্ট কলামই ছিল যে বাংলাদেশ একটা ম্যাচও জিতবে না, এবং একটা ম্যাচও জেতে নাই গত T20। জি জি, আর নেগেটিভ পজিটিভ তো অবশ্যই আছে, বাট যদি আমি পজিটিভভাবে দেখি, আমাদের বোলিং ডিপার্টমেন্ট কিন্তু চমৎকার ইমপ্রুভ করেছে। ফিল্ডিং ডিপার্টমেন্ট চমৎকার খেলেছে। আমরা কিন্তু লেগ স্পিনার মানে আনতেই পারছিলাম না, সেই থেকে আমরা একজন লেগ স্পিনার পেয়েছি, সে চমৎকার বোলিং করেছেন। তো এদিক দিয়ে চিন্তা করলে আসলে বোলিং এর এত ভালো পারফরমেন্সের কারণে কিন্তু আমরা সেকেন্ড রাউন্ডে আসতে পেরেছি। পজিটিভভাবে ওইটাও চিন্তা করেন যে আমরা তো সুপার 8-এ সেই 2007 একবার গিয়েছিলাম, জি জি, আবার এখন এই 2024-এ এসে ওদিক দিয়ে চিন্তা করলে ওইটাও পজিটিভ। তবে আরেকটা যেটা সব থেকে ভালো দিক আমি যেটা বলবো, এবারে বিশ্বকাপে আসলে অনেকগুলো নতুন প্লেয়ার প্রথমবারের মতো তারা বিশ্বকাপ খেলতে গিয়েছেন, তারা যেভাবে আসলে খেলতে পেরেছেন। আমাদের ব্যাটিং যদি বলেন, যেটা ভাই বলছিলেন যে সাহসের একটা ব্যাপার আছে, তারপরে আপনার ফর্মের থেকে, মানে ফর্মে ছিলেন না, রানে আসতে পারছিলেন না,
ওইটার একটা প্রেশারের কারণে আরো খেলতে পারছিলেন না, একসাথে সবাই আসলে ব্যাটিংটা আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন্সি সাকিবের যেই সাপোর্টটা আমরা সবসময় পেয়ে এসেছি যে বোলিং না হোক ব্যাটিং যেটাতেই হোক আসতে, এই জিনিসটা আমরা এবার অনেক বেশি আসলে মিস করেছি এবং এটা আসলে বাংলাদেশের জন্য সাইন যে আমাকে সামনে দেখতে হবে যে আমাদের এই জায়গাটা কিভাবে পূরণ করব, কারণ তারা অলমোস্ট ক্যারিয়ারের শেষ দিকে চলে গিয়েছে। একদমই উইদাউট এনি ডাউট। এখানে উনি মানে ওনার পারফরমেন্স মানে ফর্মে তো সবসময় নাও থাকতে পারে, বোঝা গেল যে এই জায়গায় আমাদের অনেক বেশি একটা কমতি আছে। আমরা বোলারদের নিয়ে কথা বলছিলাম, বাংলাদেশের বোলারদের নিয়ে কথা বলছিলাম। আমরা এবার বিশ্বকাপের বোলারদের দিকে একটু তাকাবো যে তারা কোন দলের কোন বোলাররা আসলে সবথেকে বেশি উইকেট শিকার করেছেন। এখানেও যেটা বলছিলাম, আফগানিস্তানের ফজল হক ফারুকী 8 ম্যাচে তিনি 17টি উইকেট নিয়েছেন। এরপরে আছে ভারতের আরদীপ সিং 7 ম্যাচে 15টি উইকেট নিয়েছেন। তারপর আবার আফগানিস্তানের রশিদ খান 8 ম্যাচে নিয়েছেন 14টি উইকেট। তারপর আমাদের আছেন বাংলাদেশের রিশাদ হোসেন, চমক দেখিয়েছেন প্রতিটি ম্যাচে, 7 ম্যাচে নিয়েছেন 14টি উইকেট। জসপ্রীত বুমরাহ আছে ভারতের, 7 ম্যাচে নিয়েছেন 13 উইকেট। নাভিনুল হক আফগানিস্তানের 8 ম্যাচে নিয়েছেন 13টি উইকেট। প্রথম 6 জনের মাঝে 3জনই আফগানিস্তানের। এক্ষেত্রেও আমরা দেখছি আসলে কিভাবে তারা নিজেদেরকে প্রসিদ্ধ করেছে আমি বলবো টি-20 ফরম্যাটে আসলে বোলিংটা করার জন্য। হাসান মাসুদ, আপনার কাছে একটু জানবো, ক্রিকেট নিয়ে আসলে আমরা অনেক কথা বলছি, অনেক কথা আরও হবে। এই যে বহু গুণে গুণান্বিত হলেন, আমি নিশ্চিত ছোটবেলায় খেলাধুলার সাথে অনেক বেশি সম্পৃক্ততা ছিল, কারণ সেই ক্ষেত্রে কি তখন কি ফুটবলটা বেশি খেলা হতো নাকি ক্রিকেটটা বেশি খেলা হতো? ক্রিকেটটাকে একদমই খেলা হয়নি। ক্রিকেট হতো মানে কি, তখন তো এখন আপনি যেখানে মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামটা দেখছেন সেটা ছিল আউটার স্টেডিয়াম। জি। এবং একসাথে একই দিনে 3টা খেলা হতো লিগের, জি জি, ক্রিকেটের। হ্যাঁ, বড় খেলাটা ভিতরে স্টেডিয়ামটাতে হতো, ঢাকা স্টেডিয়াম তখন নাম ছিল ওটা। আর বাইরের 2টা তখন আজাদ বয়েজ নামে একটা ক্রিকেট টিম ছিল, সব বড় লোক একজন গাড়ি করে আসতেন এবং সেই গাড়ির ভিতরেই তাদের সমস্ত জিনিসপত্র থাকতো এবং গাড়ির ছাদে বসে তারা খেলা দেখতেন, এরকম একটা ছিল। আর ভিক্টোরিয়া একটা ভালো টিম ছিল, তারপরে মোহামেডান একটা ভালো টিম ছিল, আবাহনী একটা ভালো টিম ছিল, আর আজাদ বয়েজ আর ইগলেটস একটা টিম ছিল খুব ভালো। তো এটা আমি স্কুল লাইফে বলছি আর কি। আমরা তখন ওই সকালবেলা মহল্লায় খাতাটা জমা দিয়ে, বইগুলো জমা দিয়ে কোনো একটা দোকানে স্টেডিয়ামে ঢুকে যেতাম। আচ্ছা আচ্ছা। একবারে রাত্রে টেবিল টেনিস দেখে তারপরে বাসায় ফিরতাম আর কি, একদম সকাল থেকে রাত পর্যন্ত একদম স্টেডিয়ামে। জি জি, ফুটবলটার চর্চা ছিল বেশি অনেক। তখন ফুটবল মানে আমার একবার মনে আছে যে আবাহনী মোহামেডানের খেলা 12টার সময় টিকিট ছাড়বে, আমি ফজরের সবাই গিয়ে ওখানে লাইনে দাঁড়িয়েছিলাম, একটার বুথের সামনে ফার্স্ট ম্যান ছিলাম আমি। এবং ওই ভিতরে ওই টিকিটটা কেটে, তখন তো 4 আনা 8 আনা দাম ছিল টিকিটের, তো ভিতরে ঢুকে তারপরে আপনার ধরেন 12টার দিকে ঢুকলাম, আর সন্ধ্যা বিকাল 5টায় বা 7টায় হয়তো খেলা শুরু। হ্যাঁ, তখন ওই তাস খেলতাম। আর ওই তাস খেলায় তখন আবার কখনো কেমন হয়েছে যে খেলাধুলার জন্য বাসায় বকুনি হয়েছে কিংবা স্কুল থেকে বিচার গিয়েছে? মানে ব্রাজিল আর্জেন্টিনা যখন খেলা, যখন ফ্ল্যাগ দেখা যায় না, আগে হতো মোহামেডান আবাহনী খেলা মানে পুরো বাংলাদেশে ফ্ল্যাগ থাকবে, মানে যাতা, মানে পাড়ায় মারামারি লেগে যেত এগুলো নিয়ে। সাপোর্টিং ইয়েটা খুব বেশি ছিল ক্লাব। সেই ফুটবল প্রেমটাই কিন্তু আসলে আমাদের ক্রিকেটাররা তাদের পারফরমেন্স দিয়ে, আমি বলবো সেই ভালোবাসার জায়গাটা, জোয়ারটা কিন্তু আসলে বাংলাদেশ ক্রিকেটের দিকে চলে এসেছিল। আইসিসিতে আমরা কোয়ালিফাই করার পর, ওয়ার্ল্ড কাপের পর থেকে আসলে ক্রিকেটের দিকে আস্তে আস্তে আমরা ধাবিত হতে পেরেছি, কিন্তু আবার দেখা যাচ্ছে সেটা ধারাটা কি একটু উল্টা দিকে চলে যাচ্ছে। সেটাও কি বাংলাদেশে ফুটবলে তো আপনি যেখানেই ফুটবল দিয়ে দিবেন দর্শক দেখবেন, আসবে খেলা দেখতে। ফুটবল এমন একটা খেলা, তো সো ফুটবলে কখনো দর্শক কম পাবেন না, কারণ ফুটবল 90 মিনিটের খেলা, সারাক্ষণ পাস, টেকনিক, গোল, ফাস্ট ম্যাচ হয় আসলে। এই যে এখন একই সাথে কিন্তু আপনার ইউরো হচ্ছে, আবার কোপা হচ্ছে। জি জি, আমি কিন্তু ওগুলো আবার রেগুলার দেখছি।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই ফুটবলের ভালোবাসার জায়গাটা থেকে ফুটবলটা বেশি ফলো করা হয়, কিন্তু আমরা যারা নিতান্তই বাংলাদেশের ভালোবাসি বাংলাদেশ ক্রিকেট দলকে, আমরা কিন্তু আছি বাংলাদেশ দলের সাথে। আরো কথা হবে, আরো আড্ডা হবে বেলমে ব্যাটে বলে বিশ্বকাপে। আরেকটা বিরতি দেওয়ার সময় হয়ে গিয়েছে, ফিরছি কিছুক্ষণ পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বেলমে ব্যাটে বলে বিশ্বকাপে। আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব। আমার সাথে আজকে স্টুডিওতে আছেন দুজন খুবই অসাধারণ ব্যক্তিত্ব, একজন বাংলাদেশের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত এবং আরেকজন জনপ্রিয় অভিনেতাই আমি বলবো এখন হাসান মাসুদ। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা ব্যাট বলের খেলা নিয়ে অনেক আলোচনা করছিলাম, আমরা বাংলাদেশের খেলার যে জগৎটা, যে জনপ্রিয়তার জায়গাটা, সেটা নিয়ে কথা বলছিলাম। কিন্তু সবার আগে এখন আমি চলে যাব বিশ্বকাপের এলাকায়, যেখানে আমার সহকর্মী আব্দুল্লাহ হীরা আছেন। তিনি পুরো সময়টা জুড়ে আমাদের সাথে ছিলেন এবং বিশ্বকাপ কভার করেছেন। আব্দুল্লাহ হীরা, আপনাকে স্বাগত জানাচ্ছি ব্যাটে বলে বিশ্বকাপে। আমাদের আজকের আয়োজনে আর মাত্র একটা দিন বাকি আছে, বিশ্বকাপটা শেষ হচ্ছে। যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, বেশ দৌড়াদৌড়ির একটা টুর্নামেন্ট গেল। আপনার অভিজ্ঞতার কথা জানবো। দেখুন, এই ধরনের আয়োজন তো আসলে অনেক ধরনের ঘোরাঘুরি করতে হয়, বিভিন্ন ভেন্যু, বিভিন্ন দেশে বলতে হবে। ওয়েস্ট ইন্ডিজের এখন প্রত্যেকটা দ্বীপ তো এক একটা দেশ। তো আমাদের বাংলাদেশের ম্যাচগুলো যদি আমরা শুধু বাংলাদেশকেই ফলো করি, সেখানে সেন্ট ভিনসেন্ট, এন্টিগা, আবার সেন্ট ভিনসেন্ট, একটা প্রত্যাশা বা একটা সুযোগ তৈরি হয়েছিল সেন্ট ভিনসেন্ট থেকে আপনি যেতে পারতেন ত্রিনিদাদে সেমিফাইনালে বাংলাদেশ, তো সেই জায়গা তো হয়নি। এরপরে তো আরো আরেকটা সুযোগ তৈরি হলো বার্বাডোস, যেটি ওয়েট করছি আমরা সবাই। আর একদিন একটু আগে বলছিলেন যে বার্বাডোসের ফাইনাল স্থানীয় সময় কালকে সকাল 10:30টায় ম্যাচ, বাংলাদেশ সময় সম্ভবত সন্ধ্যা বা রাতে 8:30 হবে। তো ম্যাচ নিয়ে একটু কথা বলতে চাই। আমি কি বলবো, ওটা কি আপনি উইকেটটা কেমন হবে একটু জিজ্ঞেস করবেন? উইকেটটা আসলে আবহাওয়া আমরা দেখছি ওয়েস্ট ইন্ডিজের অনেক বেশি দেখা যাচ্ছে হিউমিডিটি থাকছে। কালকের উইকেটটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে টসটা একটা বড় একটা প্রভাব ফেলবে, বা সেই বিষয়ে জানতে চাইবো আপনার কাছে। টসটা প্রভাব ফেলবে, দিনের খেলা 10:30টায়, বিশেষ করে ফাইনাল ম্যাচ, এটা একটা প্রভাব পড়ার মতো। আর সকালে আমি যতটুকু স্টাডি করছিলাম, সকালের দিকে একটা শাওয়ারের চান্স রয়েছে, অর্থাৎ পসিবিলিটি রয়েছে 10:30টার আগে শেষ হওয়ার কথা। 50% ধরেন একটা প্রভাব তৈরি করতে পারে বৃষ্টি। আর সেখানে তো রিজার্ভ ডে রাখা হয়েছে, রিজার্ভ ডেও যদি মানে খেলার কোনো প্রবলেম হয়, সেখানে যৌথ চ্যাম্পিয়নশিপের তো ব্যবস্থা রয়েছে। তো একটা বিষয়, ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার ক্ষেত্রে যদি বলি, ইন্ডিয়াতে ওই ভেন্যুতে খেলেছে, বার্বাডোসের এই ভেন্যুতে খেলেছে, সম্ভবত আফগানিস্তানের সঙ্গে ম্যাচ খেলেছিল, কিন্তু সাউথ আফ্রিকা এই ভেন্যুতে খেলেন। আর বার্বাডোসে কিন্তু বাতাসটা বেশ থাকে, বাতাসটা একটা ফ্যাক্টর হতে পারে উইকেটের ন্যাচার ক্রিয়েট করার জন্য। তো বাতাসে বোলিং এর ব্যাপারটাও ভাবাচ্ছে দু দলকে। আর যদি দু দলের ব্যাপারে বলি, যে ব্যাট করে একটা ভালো স্কোর, যেমন আমরা লাস্ট ম্যাচে দেখলাম, যেটি গায়ানাতে ইন্ডিয়া একটা ভালো স্কোর 171 রান পাওয়ার পরে কিন্তু একটা চাপ তৈরি হলো। আমি এমনি ক্রিকেট ফলোয়ার হিসেবে ভেবেছিলাম যে ইংল্যান্ড হয়তো 171কেও তুড়ি দিয়ে উড়িয়ে দিবে, কিন্তু বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ছিল। আর এই যে চাপ তৈরি হয় 172 রানের টার্গেট, সেটা কিন্তু আসলে এইরকম স্টেজে এসে যে কোনো দলকে হাঁপিয়ে তোলে। সেটা আবার ইংল্যান্ডের ক্ষেত্রে সেটাই ব্যাটিং ফেভার হবে না স্লো হবে। হ্যাঁ, শান্ত ভাই যেটা জানতে চাইছেন, বার্বাডোসের উইকেটটা কিন্তু রান ফ্রেন্ডলি। আপনি স্কটল্যান্ড ম্যাচ দেখেন, 10 ওভারে 90 রান তুলেছিল, বৃষ্টিতে সে ম্যাচটা হয়নি। তো উইকেটটা ফাইনালের ম্যাচ এমনিতেই রান করা যাচ্ছে, উইকেটটা রান ফ্রেন্ডলি হবে, এটা আশা করতে পারি। যদি অন্য কোনো ন্যাচারাল কোনো মানে কোনো প্রভাব তৈরি না হয়, তাহলে বা ফাইনালের চাপের ফলে দলগুলো যদি এমন না হয় যে ব্যাট করতে স্বাচ্ছন্দ্য পাচ্ছেন না, প্রেসারে পড়ছেন বা উইকেট দ্রুত চলে যায়। কিন্তু খেলাতেই তো অস্ট্রেলিয়া ইংল্যান্ডের প্রায় 200 রানের একটা খেলা হয়েছিল, বার্বাডোসের উইকেটে আমরা আশা করতে পারি যে এক্স্যাক্টলি যে ইংল্যান্ডের ম্যাচগুলো তো আমি দেখেছি যে রান হতে। আরেকটা ব্যাপার যে একটু বলে রাখা ভালো, যে এই ম্যাচটাতে দুই ধরনের একটা খরা রয়েছে। একটা হলো যে আইপিএল আমলে ইন্ডিয়া আসলে টি-20 মতো আসলে ট্রফি ধরতে পারেনি, এটা একটা ব্যাপার। আইপিএল এর এত বড় মানে প্রভাব সারা বিশ্বে ক্রিকেটে। এবং সাউথ আফ্রিকা যেটা হয়েছে, যে এটা ফার্স্ট টাইম তারা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 1998 সালে সম্ভবত শুরুটাই জিতেছিল। এরপরে কিন্তু এই মানে বিশ্বকাপ যেটা বলে, সেটা ফাইনালে ওঠারই সুযোগ পায়নি। তো সাউথ আফ্রিকানদের জন্য এটা একটা
প্রথমবারের মতো ব্যাপার, ইতিহাস historical গড়ার ব্যাপার। একটা বড় সুযোগ। হ্যাঁ সেটা একটা ব্যাপার। তো বার্বাডোসে একচেটিয়া মানে নীল জার্সির একটা প্রভাব থাকবে, মানে ইন্ডিয়ান পতাকার একটা প্রভাব থাকবে, এটা অনুমান করা যায়। সেখানে আমি শেষ করতে চাই একটা বিষয় বলে, সেখানে আমাদের অবস্থান বা আমরা যে কম যেতে পেরেছি সেটারও একটা কারণ হলো যে ওখানে ফ্লাইটে এত রাশ, ওখানে যাওয়া এবং আসার ব্যাপারটা মানে এখন অকল্পনীয় জায়গা চলে গেছে। জি জি, আব্দুল্লাহ হীরা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল আবারও যুক্ত হব আপনার সাথে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আব্দুল্লাহ হীরা। ফ্লাইটের যে কথাটা বলছিলেন আব্দুল্লাহ, শেষ আমাদের সময় খুবই কম, তার আগে একটু বলে ফেলি, ওয়েস্ট ইন্ডিজে যে যাতায়াতের আইসিসির পক্ষ থেকে অনেক ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু শেষ ম্যাচ খেলতে যাওয়ার আগেও কিন্তু সাউথ আফ্রিকাকে 4 ঘন্টা এয়ারপোর্টে আটকে থাকতে হয়েছিল, এবং এটা কিন্তু আফগানিস্তান, এবং শুরু থেকেই আমরা টুর্নামেন্টে দেখছিলাম যে অব্যবস্থাপনা কিছুটা ভোগ করতে হয়েছে বেশ কিছু দলকে, কিন্তু ইন্ডিয়ার সাথে কিন্তু এই জিনিসটা হয়নি। মানে এটা কি আসলে প্রি প্ল্যান্ড নাকি না ঠিক হঠাৎ করে হয়ে গেছে? এটা হচ্ছে আমরা আমাদের এই সাবকন্টিনেন্টের ইসে বলি যে ওরিয়েন্টাল হ্যাজার্ড। জি জি, তো ওরকম ওইটাকে ক্যারিবিয়ান হ্যাজার্ড না, যেমন হচ্ছে কি গ্রুপ স্টেজে দেখা গিয়েছে সবগুলো দলেরই কিন্তু মানে একদিন কিংবা দুদিন পর পরে এক একটা ভেন্যুতে খেলা হয়েছে। সেক্ষেত্রে ইন্ডিয়া একটু সুবিধা পেয়েছে, গ্রুপ পর্বের 3টি ম্যাচে কিন্তু তারা একটি ভেন্যুতে খেলেছে। সেই ক্ষেত্রে ইন্ডিয়া সবসময় একটু বেনিফিট পায়, এবং এটা নিয়ে কিন্তু সাবেক ক্রিকেটাররা অনেকেই অনেক ধরনের কথা বলছেন। জি, ইন্ডিয়াকে সবসময় আইসিসি একটু ফেভার করেন, কারণ ওরা সবচেয়ে বেশি রেভিনিউ দেয়। এটা কি আসলে খেলার উপরে প্রভাব ফেলছে নাকি অন্য দলগুলোর উপর? কিছুটা তো ফেলছেই, আমরা তো দেখতেই পাচ্ছি কিছুটা তো ফেলছি। জিনিসটা হচ্ছে যে কালকে বৃষ্টি যদি না হয়, উইকেট যদি এখানে রানের উইকেট যেটা বুঝলাম, তাহলে ভালো একটা খেলা হবে। আমরা সেক্ষেত্রে আমি বলবো সাউথ আফ্রিকার চান্সেস বেশি থাকবে, বিকজ দে হ্যাভ এ ভেরি গুড ব্যাটিং লাইন আপ, আর দু দলের ক্ষেত্রেই সেটা হবে। কিন্তু আমাদের হাতে সময় একদমই কম। শান্ত ভাই, হাসান মাসুদ ভাই, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমরা আসলে আমাদের আয়োজনটা দর্শকদের জন্য, দর্শকদের ভালোবাসার জন্য শেষে একটা অবশ্যই জনপ্রিয় অভিনেতা এবং আমি সঙ্গীত শিল্পীটাও যুক্ত করে দিব। হাসান মাসুদের কাছ থেকে একটা গান শুনতে শুনতে বিদায় নিব। তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিব। প্রিয় দর্শক, বেলামে ব্যাটে বলে বিশ্বকাপে পাওয়ার বাই যমুনা ইলেকট্রনিক্স, এসএসআরএম স্টিল, এজিএন টেলিকমের আজকের আয়োজনটা এখানেই শেষ করছি। আগামীকাল আবারও একই সময়ে ডিবিসি নিউজের পর্দায় হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ডিবিসি নিউজের সাথেই থাকুন এবং গানটা শুনতে শুনতে আমরা বিদায় নিব। থ্যাংক ইউ। আচ্ছা, এই গানটা আমি একটু বাংলাদেশ দলের সাথেই একটু যুক্ত করে গাইতে চাই, মানে মিন করে গাইতে চাই। গানটা আসামের গান। আচ্ছা, তো এটার অনেকগুলো ভার্সন আছে গানটার, কিন্তু আমি একটা বাসের ভিতরে একজন দোতারা বাজিয়ে গিয়েছিলেন, ওইটা একজন ইউটিউবে রেকর্ড করে, সেখান থেকে আমরা গানটা একটু আমি সেখান থেকে নিচ্ছি। গানটা হচ্ছে, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইথাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইথাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ির দেশে যাবি, হাড়ি আর মাদুর পাবি, ইথাক তোকে বানাইছে না রে, একেবারে মানাইছে না রে।